বিষ্ণু প্রসাদ শর্মা কার্শিয়াং এর বিজেপি বিধায়ক, তিনি দলবদল করে চলে এলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে তারা তাদের দরজা খুলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দরজা খুললে বিজেপির দলটাই উঠে যাবে, তো তেমনই দরজা খোলা শুরু হয়েছে। আর এই দরজা দিয়ে একে একে বিজেপি বা বিরোধী অন্যান্য দলের নেতা নেত্রীরা তারা ঢুকতে শুরু করে দিয়েছে। গতকালই আমরা দেখলাম যে তৃণমূল ভবনে বিষ্ণু প্রসাদ শর্মা তিনি গিয়ে জয়েন করলেন। এই বিষ্ণু প্রসাদ শর্মা তিনি কার্শিয়াং এর বিধায়ক ছিলেন, তবে তিনি 2024 লোকসভা নির্বাচনে বিজেপিরই প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছিলেন নির্বাচনে। দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল তার। তিনি বলছেন যে দীর্ঘ কয়েক বছর ধরে বিজেপি গোর্খাদেরকে টোপ দিয়ে আসছে, তাদেরকে ভাওতা দিয়েছে, পৃথক গোর্খাল্যান্ডের স্বপ্ন দেখিয়েছে, আসলে কিচ্ছু করবে না, উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়নি, এমন সব বলেই কিন্তু তিনি তার মোহভঙ্গ হয়েছে, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এখন বিজেপির অনেক নেতারাই বলছেন যে কার্শিয়াং এর বিধায়ক তৃণমূল কংগ্রেসে চলে যাওয়াতে বিজেপির কোনো লসই হবে না, কারণ তিনি অনেকদিন ধরেই তো তার মোহভঙ্গ হয়েছে। সত্যি কি তাই? তারা বলছেন যে তিনি তো প্রার্থীও হয়েছিলেন রাজু বিস্তার বিরুদ্ধে, কি হয়েছে? তিনি হেরে গিয়েছেন, নোটার থেকেও কম ভোট পেয়েছেন। কিন্তু যদি তাই হয়, তার মানে তিনি তখন দল বিরোধী কাজ করেছেন, দলের বিরুদ্ধে গিয়েছেন। দল তার বিরুদ্ধে পদক্ষেপ করেনি কেন? কেন তাকে সাসপেন্ড করেনি? সাময়িক সাসপেন্ডও তো করতে পারতো, কোনো ব্যবস্থাই নেয়নি। তার মানে কোথাও একটা তো ভাবনা রয়েছে যে তার বিরুদ্ধে পদক্ষেপ করলে গোর্খাদের মনেও হয়তো কোনো আঘাত লাগতে পারে, গোর্খারা হয়তো তাদের থেকে সরে যেতে পারে, এই ভাবনা চিন্তা রয়েছে। পাহাড়ের ভোটটা, উত্তরবঙ্গের ভোটটা তাদের সরে যেতে পারে। যদি সেটাই হয়, এই ভাবনাটা বিজেপি সদর্থক হয়, তাহলে তো সঠিক হয়, তাহলে তো তার দলবদলে যথেষ্ট প্রভাব পড়তে পারে পাহাড়ের রাজনীতি এখন অন্য বাঁকে বইতে শুরু করেছে। এবার বিষ্ণুপ্রসাদ শর্মা যদি আবার কার্শিয়াং এর তৃণমূলের টিকিটে দাঁড়ান, তাহলে আবার তৃণমূলের জন্য কিছুটা সমস্যা তৈরি হতে পারে, কারণ পাহাড়ের রাজনীতিতে তৃণমূল সরাসরি লড়াই করে না। অজয় এডওয়ার্ড এরকম কয়েকটি দলের, ছোট ছোট দলগুলোর সঙ্গে তারা জোটবদ্ধ হয়ে লড়াই করে, তাদের প্রার্থী দেয়। এবার সেই সমস্ত দলগুলো বিষ্ণুপ্রসাদ শর্মাকে মেনে নেবেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। কারণ বিষ্ণুপ্রসাদ শর্মা যেই নির্বাচনে দাঁড়িয়েছে, তো তৃণমূলের শরিক দলও তো সেখানে দাঁড়িয়েছিল। তারা কি করবেন? তারা কি ছেড়ে দেবেন তৃণমূল কংগ্রেসকে? আগামী দিনে কি তৃণমূলের জন্য এটা বড় বিপদ হতে চলেছে? এটা একটা ভাবনা চিন্তা আমার মনে হয় তৃণমূলের মাথাতেও রয়েছে। তো সেটাকে তৃণমূল কি করে সর্ট ইট আউট করে, সেটা তাদের ব্যাপার। এর পাশাপাশি আরো একজন নেতা উত্তরবঙ্গে, দেখুন উত্তরবঙ্গে এমনিতেই বিজেপি তো শক্তিশালী ছিল, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কিন্তু ধীরে ধীরে তাদের সেই শক্তিটা কমছে। দেখুন আলিপুরদুয়ারে বিজেপির টিকিটে জিতে আসা সুমন কাঞ্জিলাল, একসময় আমার সহকর্মীও ছিলেন একটি চ্যানেলে, তিনি রিপোর্টার ছিলেন। তো এখানে সুমন কাঞ্জিলাল তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করে যান পরবর্তীতে। ওইদিকে কোচবিহারের নিশীথ প্রামাণিক, তিনি লোকসভা নির্বাচনে হেরে গেলেন, উপনির্বাচনে উদয়ন ঘোষ জিতে যান। এবার কার্শিয়াং এর বিধায়কও চলে গেলেন তৃণমূল কংগ্রেসে। শোনা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিজেপির আরো বেশ কিছু নেতা তারা ক্ষুব্ধ বিজেপির উপরে, তারা তেমন সুযোগই পাচ্ছেন না, দলে কোণঠাসা। এরকম আরো 4 থেকে 5 জন বিজেপি নেতা বা বিধায়ক বা সাংসদ তারা হয়তো দল ছাড়তে পারেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। বিষ্ণু চলে গেলেন, এবার কি ভোলা মহেশ্বর তিনি যাবেন জানি না, কিন্তু তার নামও কিন্তু শোনা যাচ্ছে। এই ভোলা মহেশ্বরটা কে সেটা আপনারা জানেন, আপনারা দেখবেন। আরো একজন সাংসদ, তিনিও ক্ষুব্ধ, তিনিও দল ছাড়তে পারেন। তবে যেহেতু এটা লোকসভা নির্বাচন হচ্ছে না, সেটা ভেবে তিনি যাতে তার সংসদীয় রাজনীতি থেকে বা এই তার সাংসদ পদটা খোয়াতে না হয়, সে কারণে হয়তো তিনি থেকে যেতে পারেন। বাট আলটিমেটলি তিনিও ক্ষুব্ধ, কতটা কি তিনি ভোটে কাজ করবেন সেটা একটা বড় বিষয়, হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন। জন বার্লা, তিনি তো আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, আপনারা জানেন। অনন্ত মহারাজ, এই এসআইআর নিয়ে চরম ক্ষুব্ধ তিনি। অনন্ত মহারাজ তিনি বারবার করে বলেছেন যে কারা কাগজ দেখতে চাইছেন, যারা বাংলাদেশি, যারা পাকিস্তানি, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে
ডাইরেক্ট বলেছেন যে এরা তো বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাষ্ট্রপতি বাংলাদেশি পাকিস্তানি, কিন্তু সেই অনন্ত মহারাজকেও কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তিনি রাজ্যসভার সাংসদ বিজেপির, ভাবুন। তিনি বলে টলে তিনি চুপ করে রয়েছেন এখন। এবার এসআইআর এর যে ফাইনাল রোল বেরিয়ে গেলে, চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে গেলে, তাতে যদি রাজবংশীদের একাধিক নাম বাদ চলে যায়, বুঝতে পারছেন তিনি কি করবেন। তিনি হয়তো এই মুহূর্তে তো আর তিনি তো দল বদল করার জায়গায় নেই, কিন্তু তিনি ইনঅ্যাক্টিভ থাকবেন, যেমনটা দেখা গিয়েছিল লোকসভা নির্বাচনে। এবং লোকসভা নির্বাচনের পরে পরে ভেবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছিলেন, সৌজন্য সাক্ষাৎ। তো এবার যদি বিধানসভা নির্বাচনেও তেমন কিছু একটা করেন অনন্ত মহারাজ, তাহলে আবারও মুখ পুড়বে, কপাল পুড়বে ভারতীয় জনতা পার্টির। এবং শিলিগুড়ি এই চত্বরেরও কিন্তু বিজেপির যিনি নেতা রয়েছেন তিনিও ক্ষুব্ধ। তিনি দলে একটা জায়গায় কোণঠাসা হয়ে গিয়েছেন, যিনি বাম দল থেকে এসেছিলেন বিজেপিতে। এহানো নেতাও কিন্তু তৃণমূল কংগ্রেসে চলে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। বিজেপি তারা যে তাদের সদর দপ্তরে ড্রপ বক্স বসিয়েছে, যেখানে এই ড্রপ বক্স কিন্তু এটা নয় যেখানে তারা ইস্তাহার তৈরির জন্য জেলায় জেলায় বসিয়েছে, সেটা কথা বলছি না, যেটাতে তারা মানুষের রায় নিচ্ছে যে কি ইস্তাহার কিভাবে হতে পারে বা তারা কি কি চাইছে, সেটা নয়। এই ড্রপ বক্সটা হচ্ছে ক্যান্ডিডেটের জন্য, আবেদন করার জন্য। দেখা যাচ্ছে যে এই 1 মাসে 1000-এর মতন নাম জমা পড়েছে ড্রপ বক্সে, যেটা 2019-21-এ অনেক গুণ বেশি ছিল। 17,000, 21,000 এমন ছিল। হয়তো আরো কিছুদিন সময় পাবে, সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। এখন যদি 1000 হয়, তবে হ্যাঁ, এই 1000-এর মধ্যে এমন অনেক আছে যারা হয়তো 2-3টে কেন্দ্রের জন্য নাম দিয়েছেন বা আবেদন করেছেন। আসলে এই ড্রপ বক্সটা তো ক্যান্ডিডেট এখান থেকে বাছা হবে বলে বসানো হয় না সরাসরি, কারণ সেটা তো ঠিক করবে কেন্দ্রীয় নেতারা, সমীক্ষা আছে, অনেক কিছু আছে। এটা আসলে মানুষের মনোভাবটা বোঝার একটা চেষ্টা। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসও এরকম ড্রপ বক্স বসিয়েছে, সেখানে কিন্তু প্রচুর আবেদন জমা পড়ছে। এটা আসলে মানুষের মনোভাব বোঝার একটা চেষ্টা, যে মানুষ আদৌ কি বিজেপির সঙ্গে থাকতে চাইছে, বিজেপি প্রতি কতটা হাওয়া রয়েছে, অনুকূল কি প্রতিকূল হাওয়া রয়েছে, সেটা জানবার একটা প্রয়াস রাজনৈতিক দলগুলোর। তাতে কিন্তু বিজেপির পক্ষে হাওয়া নেই, এটা বোঝা যাচ্ছে। ইভেন 2024-এও ভালো সাড়া পড়েছিল, বাট এবার তেমন সাড়া পাওয়া যাচ্ছে না ড্রপ বক্সে। হয়তো আরো কিছুদিন গেলে বোঝা যাবে যে কি হয়, তবে সংখ্যাটা তো খুব বেশি ছাড়াবে বলে খোদ বিজেপি নেতৃত্বও মনে করছে না। এর পাশাপাশি প্রতিকুর রহমান, যিনি সিপিআইএম নেতা, সিপিআইএম ছেড়ে দিয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, দলের রাজ্য সম্পাদককে তুলোধনা করছেন চ্যানেলে চ্যানেলে বসে। তিনি বলছেন যে প্রতিবাদ করলেই কোণঠাসা, প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলেই কোণঠাসা। তাহলে যে সিপিএম গণতন্ত্রের কথা বলে, প্রশ্ন করার কথা বলে, সেই সিপিএম এর অন্দরেই গণতন্ত্র নেই, সেখানেই প্রশ্ন করা যায় না। তবে শুধুমাত্র প্রতিকূল নয়, সৃজন ভট্টাচার্য কোণঠাসা, দীপশিতা সেও কোণঠাসা, সে তার পার্টির সদস্যপদ নবীকরণ করেনি এখনো পর্যন্ত, যদি সে বলছে এটার জন্য সময় আছে, কিন্তু সেও ক্ষুব্ধ। দীপশিতা হয়তো দল বদল করবে না, তবে দল বদল করবে নাও এটা জোর দিয়ে বলা যায় না, রাজনীতিতে সব সম্ভব। তরুণ তুর্কিয়েরা একেবারে সবে সবে রাজনীতিতে এসছে, কয়েক বছর হয়েছে, সম্ভাবনাময়। হয় ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, নয় অন্য কোনো রাজনৈতিক দলে চলে যাবে। তো তাতে অবশ্য মোহাম্মদ সেলিমের কিছু যায় আসে না, তিনি সাংবাদিকের প্রশ্নও নেন না, কলার খোসা দেখাচ্ছেন। ভাবুন একবার, ঔদ্ধত্য কোন লেভেলে পৌঁছলে এমনটা হতে পারে। তাই খুব সহজেই বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের পোয়া 12। 26-এ তৃণমূল কংগ্রেসের আশা নিয়ে যারা এখনো সংশয় প্রকাশ করছেন, আমার মনে হয় তাদেরকে আরেকটু চিন্তা ভাবনা করতে হবে। এখন যদি মিরাকেল কিছু না হয়ে যায়, 26-এও বিজেপির আশা মানে অন্তত খোলা চোখে দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, রাজনীতিতে অনেক কিছু হতে পারে। রাজনীতি হচ্ছে মানে সমস্ত সম্ভাবনার দিকই তো খতিয়ে দেখা হয়। তো দেখা যাক আগামী দিনে কি হয়। তবে এখনো পর্যন্ত সোফার এই পলিটিক্যাল ব্যাটেলটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই হেলে আছে। সেটা হয়তো 80-20 বা 70-30 এরকম রেশিওতে ভাবা যেতে পারে।
আগামী দিনগুলো যত এগোবে তত বোঝা যাবে। একদিকে এসআইআর চলছে, এখনো এসআইআর এ বহু নামই আপলোড করা যায়নি, সংখ্যাটা প্রচুর। সেটা যদি না হয়, যদি আবার তালিকা ফাইনাল রোল পিছিয়ে যায়, পেছনের একটা আশঙ্কাও হচ্ছে। এই সমস্ত কিছু, অনেক কিছু ডিপেন্ড করে আছে। আর আগামী দিন কি হয়, কে কে দল বদল করে। শোনা যাচ্ছে প্রতীকুর রহমান 21 তারিখ অর্থাৎ ভাষা শহীদ দিবসের দিনই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেবেন। এটা সত্যি না মিথ্যে সেটা তো সময় বলবে, বাট স্টিল বলবো যে রাজনীতিতে আরো অনেক দলবদল, পালাবদল, এই সমস্ত কিছু, মানে দলবদলই বিশেষ করে দেখতে পারবো পশ্চিমবঙ্গের রাজনীতিতে। দেখা যাক। আর এই সমস্ত খবরগুলো শুনতে, বিশ্লেষণ শুনতে অতি অবশ্যই আমার চ্যানেলটা আপনি লাইক করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটা প্রেস করে রাখবেন। যখন ভিডিও দেব নতুন, টক করে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। লাইক করে দেবেন, দেখবেন, কমেন্ট করবেন প্লিজ। ভালো লাগছে না মন্দ লাগছে চ্যানেলটা অতি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।